Good morning, viewers. Welcome to my channel Kya Ki Sapne. If you are my new friend, please subscribe my channel and एक like तो बनता ही है यार. चलो let's start গল্প হলেও সত্যি. আমি যা আজ আপনাদের বলতে চলেছি সেটা গল্প হলেও কিন্তু সত্যি. একাল আর সেকাল, একাল তো আমরা সবাই দেখছি. আসুন না একটু সেকাল নিয়ে ঝালিয়ে দেখি কেমন লাগে. সেকাল, সেকালের মূল্যবোধ, সেকালের দায়িত্ববোধ, একনিষ্ঠতা, পারিবারিক বন্ধন সব কিছু সেকালে দেখতে পাওয়া যেত. এখন সেই বন্ধনটা গাঁটে গাঁটে ছিল না পাটে পাটে ভাগ হয়েছিল সেটা বলা একটু মুশকিল, তবে ছিল. এবং আমরা কি দেখতে পাচ্ছি, সেই সময় একটা জিনিস ছিল, সেটা হচ্ছে একান্নবর্তী পরিবার. আর সেই একান্নবর্তী পরিবারে সদস্যের সংখ্যাও প্রচুর. কারণ তখনকার দিনে লোকেদের কাছে ফ্যামিলি প্ল্যানিং কথাটা কানেও ঢোকেনি কারো. তারা তো কেউ ভাবতেই পারেনি না সন্তান মানেই হচ্ছে ঈশ্বরের দান. সব ওপর থেকে এই ভাগ্যলিপিতে সব লিখিয়ে নিয়ে চলে এসেছে. আমি তো নিমিত্ত মাত্র. ফলে কোনো তাদের চিন্তা ছিলই না. ফ্যামিলিকে তারা বাড়িয়েই গেছেন. সেই সুবাদে একটা কি হয়েছে, আমাদের তখনকার একটা প্রচলিত ভাব ছিল, বড় ছোট এরকম করে বাড়তেই থাকছে. সেরকম নামের সম্বোধনটাও ওরকম হচ্ছে, বড়, মেজো, সেজো, ন, ফুল, ছোট যেন আসতেই পারছে না. আর গিন্নিমা মানে ঠাকুমারও শাশুড়ি, সে বলছে আরে এবার তো ক্ষান্ত দে, অন্তপক্ষে এবার তো একটা দাড়ি লাগা, কমা দিয়ে আর কতদিন চলবে, কমা বলে তো লিখেই চলেছি আর বছর বছর তো একটি করে এসেই যাচ্ছে অতিথি. সংসারের সদস্য সংখ্যা কম নেই. কিন্তু তখনকার দিনের মানুষ কি ছিল, খুব বিন্দাস. এত অভাব, এত ক্যালকুলেশন, এত প্রগ্রেসিভ মাইন্ড তাদের মধ্যে ছিল না. কিন্তু একটা খুব সুন্দর জিনিস ছিল তাদের মধ্যে, অনাবিল আনন্দ. তারা সুখকে সবাই মিলে ভাগ করে নিতে পারত. কিন্তু তাদের মধ্যে বদ অভ্যাসও যে ছিল না সেটা বলা যায় না. তো আজকে আমি যাকে নায়ক হিসাবে নিতে চাইছি, এক এক করে সবার কাছেই আসবো. তো আজকে একটু মেজবাবু সম্পর্কে কথা বলি. বাবু, মেজবাবু, সেজবাবু, নবাবু, ফুলবাবু, এভাবে যেমন বাড়ির কর্তাদের নাম হতো, ঠিক তার উল্টোটাই হতো বড় গিন্নি, মেজ গিন্নি, ছোট গিন্নি, ন গিন্নি, ফুল গিন্নি, এইরকম ভাবে. মানে বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা, এরকম. আজকের আমাদের নায়ক হচ্ছে মেজবাবু. তো মেজবাবু কিরকম, সকাল থেকে শুরু করে তার দিনটা কিরকম চলে একটু যদি বিস্তারিতভাবে শুনি মন্দ লাগবে না. কারণ তখনকার দিন তো, এই কাল তো নয় যে ইনস্ট্যান্ট কফি 1 2 3. তো তখন
যাকে আমরা বলি ফ্রেশ হওয়া। তখন তো এইসব শব্দ তো তবা তবা, কেউ তো শোনেইনি। মানে সকালে উঠে সবচেয়ে প্রথমে নিজেকে হালকা করার ভীষণ প্রচেষ্টা ছিল। তো সেই যে হালকা করার প্রচেষ্টাতে বাড়িও বড়, 3-4টে ল্যাট্রিন থাকলেও লাইন কিন্তু হতো। কারণ যে একবার ভেতরে প্রবেশ করত সে ভাবতেই পারতো না যে আমি ছাড়াও দ্বিতীয় কারোর নিজেকে হালকা করার জন্য ভীষণ ছটফট ছটফট করছে। তাই সে নিশ্চিন্তে একা ভেতরে। তো মেজগিন্নি মেজবাবুকে দুগ্ধপোষ্যের মতো সবসময় কোলে নিয়ে চলতেন না ঠিকই, কিন্তু পানের ডিব্বার মতো ট্যাঁকে গুজে রাখতেন। তো একটু বলি, আপনারাও উপভোগ করুন। আমি হলপ করে বলতে পারি, পুরো কাহিনীগুলো শুনলে খারাপ লাগবে না। তো মেজবাবু সকালে নিজেকে হালকা করতে গিয়েছেন। মেজগিন্নির খেয়াল আছে যে মেজবাবু হালকা হতে গেছেন। মেজগিন্নি 0.5 ঘন্টা 40 মিনিট দেখে নিলেন। তারপরে মেজগিন্নি ভাবলেন, না, এবার একটু হাঁকাহাঁকি না করলে মেজবাবু বোধহয় ভিতরে ঘুমিয়েই পড়ল। তো মেজগিন্নি বলছেন, হ্যাঁ রে পাঁচু, আরে ও পাঁচু, কোথায় মরলি? মেজবাবুর কাছে কানের সামনে গিয়ে একটু ঘন্টা পেটা দেখি। মানে মেজগিন্নি বলতে চাইছেন, বাইরে থেকে একটু চিৎকার করে ডাক রে, চিৎকার করে বল, মেজবাবু নাইনে এখনো অনেকে দাঁড়িয়ে, আপনি একটু বাইরে আসেন দেখি, অন্য কাজও তো আছে আপনার, মেজমা ডাকছে যে। তো এই কথা শুনে আমাদের মেজবাবু ভেতরে একটু নাড়াচাড়া দিয়ে উঠলেন। ধীরে ধীরে উনি বাইরে এলেন। কুয়োর পারে পাঁচুকে দিয়ে মেজগিন্নি আগেই 2 বালতি জল ভালো করে ভরে রেখে দিয়েছেন। এবার পাঁচুকে বলে দিয়েছেন আগে থেকেই 2 গ্লাস কাঁসার বড় গ্লাসে জল ভরে রেখেছেন। মেজবাবু এলেই তাকে দেখিয়ে দেওয়া হবে যে কোন গ্লাসের জল দুটো উনি খাবেন, কারণ লাইনে অনেকেই আছে। তো পাঁচু যথারীতি তার কাজ করে দিয়েছে। মেজবাবু এলেন, বাথরুম থেকে হালকা হয়ে ফিরলেন। ফিরেই মেজবাবু 2 গ্লাস জল পান করলেন। এবার শুরু হলো মেজবাবুর ঝকঝকে তকতকে দাঁতের বা দন্তের পরিচর্যা। তখনকার দিনে নিম দাঁত খুব সবাই ব্যবহার করত, তাতে তারা একটা মজাও পেত বড্ড। সেটা হচ্ছে নিমের এক তেতো তেতো ভাব, আর তার সঙ্গে বেশ একটু সুন্দর করে খেলা যেত। কখনো একটু চিবিয়ে নিমের রস থু করে ফেলে দিলাম, থু থু। আবার কখনো একটু নিমের রস অজান্তেই, অসতর্কতায় একটু পেটেও চলে গেল। ক্ষতি তো নেই, নিম তো পেটে গিয়ে বড় গুণের কাজ করে যে, বড্ড ভালো পথ্য। তো মেজবাবু সেই কাজ শুরু করলেন। নিমের দাঁতন দিয়ে ভালো করে নিম ডাল, যেটা ভেঙে ছোট পাঁচু আমাদের করে রেখে দিয়েছে, সেটা দিয়ে ভালো করে ঘষে ঘষে রোগড়ে রোগড়ে দাঁতের পরিচর্যা করে নিলেন।
এবার দাঁতের পরিচয়টা তো হয়ে গেল, এর পরে যে ব্যাপারটি আসতে চলেছে সেটা সে যুগে সম্ভব ছিল, এ যুগে তো পড়শি কেন, হয়তো পলিউশন কন্ট্রোল বোর্ডেরও ডাক পড়ে যেতে পারে, এবং তাতে তো একটা বিরাট বিভাদ। ওই যে হালকা হয়ে বাইরে এসে মেজবাবু দু বড় বড় গ্লাস জল খেয়েছিলেন, এই নিম দাঁতন দিয়ে দাঁত মেজে এবার ওই জলগুলো মেজবাবু বমির মাধ্যমে বাইরে বের করার চেষ্টায় নিজেকে নিযুক্ত করলেন, এবং তার যা বিশাল আওয়াজ, তাতে পাশের বাড়ি কেন, ও দূরের নন্দীপাড়ার লোকেরাও মনে হয় শুনতে পায়। তো মেজবাবু ওই জল কে বের করছেন কিভাবে দেখুন, গলায় আঙুল দিয়ে এই যুগে যদি মেজবাবুর মতো বমি প্রক্রিয়া কেউ করতো তাহলে তো থানায় গিয়ে ডায়েরি তো অবশ্যম্ভাবী। কারণ মেজবাবুর এই বমন প্রক্রিয়ায় যে ধরনের উদ্ভট উদ্ভট শব্দের শব্দের যে গতি বা শব্দের যে কি বলবো ভলিউম যাকে বলা চলে, সেটা যখন শুনতে পাওয়া যাবে, এই যুগের লোক নির্ঘাত থানায় ডায়েরি করলো বলে। সেই যুগের লোকে এটা ছিল খুব স্বাভাবিক কর্ম, তাই তারা সেটা নিয়ে খুব একটা বিশেষ কিছু নাড়াচাড়া করতো না। তো যাক, এই করে মেজবাবু পাঁচুর কুয়ো থেকে তোলা দু বালতি জল দিয়ে মেজবাবু এবার স্নান পর্ব সারবেন। তো স্নান পর্বের কি আছে, মেজবাবু প্রথমে খুব ভালো করে নিজের হাতে পায়ে খুব তৈলমর্দন, সেই সময় ভীষণ মানুষের ধৈর্যও ছিল, সহ্যও ছিল, এত সাবুনের প্রচলন তখন ছিল না, তেলই সর্বস্ব। তেল মেখে রোগড়ে রোগড়ে স্নান মানেই যত নোংরা শরীর থেকে বেরিয়ে যাবে। তখনকার দিনে এত পলিউশনও তো ছিল না, ফলে অনেক কিছু এখন যেটা দরকার পড়ে, নতুন নতুন ফেস ওয়াশ, আলাদা আলাদা রকমের, এখন তো ভীষণ আলাদা আলাদা রকমের জিনিস বেরিয়েছে। ফেসকে ওয়াশ করার জন্য ফেস ওয়াশ, বডিকে ওয়াশ করার জন্য বডি ওয়াশ। তো যাই হোক, মেজবাবু তৈলমর্দন করে নিলেন, এবং যে কাজটি তিনি করতে পারেন না, শরীরের যেই অংশটাতে তার হাত গিয়ে পৌঁছয় না, পাঁচু সেই জায়গায় তার হাত পৌঁছে দিল, মানে আমাদের পিছন দিকটা, মেজবাবুর পিঠ, ঘাড়, পাঁচু খুব সুন্দর করে তাতে তৈলমর্দন করে দিল। এইবার মেজবাবুর স্নানের পালা। এবার মেজবাবু এই কাজ করতে করতে প্রায়শই ভুলে যেতেন তিনি গামছাটা কোথায় রেখেছেন। তো উনি স্নানটি করে জোর সরে হাঁকতে শুরু করলেন, আমি কি এরকম ভাবেই দাঁড়িয়ে থাকবো? গামছাটা কোথায়?
খুব সুন্দর স্বরে। কারণ মেজবাবু তো ভুলেই গেছেন যে গামছাটা কোথায়। কি আমি কি এভাবে দাঁড়িয়েই থাকবো? কারণ তখনকার দিনে না কোনো নাম ধরে ডাকার প্রচলন ছিল না। ওই কয়েকটি শব্দ ছিল, যেমন হ্যাঁ গো, শুনছো, তুমি কি, এই রকম ধরনের কিছু শব্দ। তা দিয়ে কর্তাগিন্নি ঠিক বুঝে যেতেন যে কে কাকে কখন ডাকছে এবং কার গিন্নিকে কে কিভাবে ডাকছে সেটাও তাদের মধ্যে জানাতো। আমি কি এভাবে দাঁড়িয়েই থাকবো? গামছাটা। এরপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা যখন মেজবাবুর হয়ে গেল, তখন আস্তে আস্তে সুরটা একটু বেসুরো হয়ে যাচ্ছে আর মাত্রাও একটু বেড়ে যাচ্ছে। কিভাবে? হ্যাঁ, শোনা যাচ্ছে কি? গামছাটা কি আজকে আর পাওয়া যাবে? আমি কি কুয়োর পাড় থেকে ঘরের দিকে যেতে পারবো? তো মেজ গিন্নি শুনতে পেলেন, ওরে পাঁচু, কোথায় গেলি বাবা? গিয়ে মেজবাবুকে বল তার কোমরেই তার গামছাটা বাঁধা আছে, ওটা একটু খুলে গাটা মুছে যদি আমায় ধন্য করেন। মেজবাবু এই কথা শুনে তো বেজায় চটলেন। তো উনি তখন মনে মনে ভাবছেন, "হুঁ, আমারও যেরকম মতি, প্রত্যেক দিন গামছাটাকে কোমরে বাঁধি আর নিজেই ভুলে যাই যে কেন গামছাটা বেঁধেছি আর কোথায় গামছাটা বেঁধেছি। যাক, আজকের মতো তোটা শেষ হলো, কালকে থেকে আর এই রকমটি করব না।" তো যাই হোক, এইভাবে আমাদের মেজবাবুর সকালে নিজেকে হালকা করার থেকে শুরু করে নিজের দাঁতের পরিচর্যা, মুখের পরিচর্যা, গলার পরিচর্যা, মানে শ্বাসনালী, খাদ্যনালীর পরিচর্যা, এইসব পরিচর্যা করে স্নান করে নিজেকে শুদ্ধভাবে সূর্য প্রণামের দিকে হাত জোর করে মেজবাবু সূর্য প্রণাম করে ঘরের দিকে প্রস্থান করলেন। আজকে এইটুকুই থাক, আবার আগামী পর্বে দেখা হবে। তখন বলবো মেজবাবু আর কোন কোন কাজগুলো কিভাবে করে থাকেন।